শহীদ জিয়া প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোপালগঞ্জে গিয়েছিলেন, সমাবেশ করতে পারেন নাই। আসলে এরশাদের ঘটনাও প্রায় একই। রাষ্ট্রপতি থাকা অবস্থায় হুসেন মোহাম্মদ এরশাদ গোপালগঞ্জ সফরে যান অবস্থানটা শক্ত করতে। তো যার ফলে আসলে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখানে আসলে গাছ ফেলে অবরোধ তৈরি করা, যেভাবে আসলে হাসনাত সার্জিসদের করা হয়েছিল। এরশাদের যে বিষয়টা, তো ওইখানে মঞ্চ ভাঙার পরে হট্টগোল শুরু হয়, ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেও ব্যর্থ হলে দ্রুত সেনাবাহিনী এসে সভা বাতিল করে হেলিকপ্টার যোগে এরশাদ সাহেবকে ঢাকায় ফিরিয়ে আনে। গত 50 বছরে যারা টপ লিডার, তারা গোপালগঞ্জে একবারও যাইতে সাহস করে নাই। তাদের থেকে সাহসের আলাপ শুনলে হাসিই পায় আর কি। যে তারেক রহমানও কিন্তু টুঙ্গিপাড়ায় গিয়ে কবর জিয়ারত করেছিলেন, শেখ মুজিবের কবর জিয়ারত করেছিলেন 2004 সালের জানুয়ারি মাসের 27 তারিখে গভীর রাত। টুঙ্গিপাড়ায় বিএনপির প্রতিনিধি সম্মেলন শেষে তারেক রহমান একটু ক্লান্ত, সার্কিট হাউসে গেলেন বিশ্রাম নেওয়ার জন্য। একটু পরেই তার ঢাকা ফেরার কথা। তো ফেরার প্রস্তুতি চলছিল। তারেক রহমানের গাড়িতে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন। আচমকা সবাই অবাক হলেন যে গাড়িবহর উল্টো দিকে চলা শুরু করলো। তারেক রহমানের সঙ্গে থাকা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ গাড়িবহরের সাথে থাকা অন্যান্য নেতারা একটু অবাকই হলেন। তারা কিছুই বুঝে উঠতে পারলেন না যে তারেক রহমান কোথায় যাচ্ছে, কোথায় এত তড়িঘড়ি করে যাচ্ছেন। তো প্রশ্নের জবাবে তারেক শুধু মুচকি হেসে বলেছিলেন, আমার এক জায়গায় যাওয়ার ইচ্ছে, বেশ এতটুকুই। গভীর রাতে গাড়ি নিয়ে থামলো শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে। এতক্ষণের সাসপেনশনের অবসান হলো। সবাইকে অবাক করে দিল তারেক রহমান, এবং তিনি সমাধিস্থলের যে খাদেম তাকে ডেকে তুললেন। সাথে থাকা নেতাকর্মীদের নিয়ে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করলেন। বাংলাদেশের যে রাজনৈতিক কাদা ছোড়াছড়ি হয়, তো এই জিনিসটা আসলে তিনি আসলে বন্ধ করতে চেয়েছিলেন সেই সময়টায়, এবং একটা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন, সম্মানিত ব্যক্তিদের সম্মান জানাতে চেয়েছিলেন। এটা হচ্ছে তারেক রহমানের সেই উদ্দেশ্যটা ছিল। তো রাজনৈতিক অঙ্গনে আসলে এটা অনেক প্রশংসা কুড়িয়েছে। তো তখন ওভাবে আসলে মিডিয়ায় আসেনি, মিডিয়া এত ছিল না। আসলে মিডিয়া তো বেড়েছে এই যে 2008-10 এই সময়টা থেকে আসলে মিডিয়াটা আস্তে আস্তে বেড়েছে। এরপরে 15-16 থেকে তো একেবারে গড় পর্দা মানে ছাতার মতো আসলে মিডিয়া কিন্তু গজিয়েছে। তো তারেক রহমানের ঘটনাটা অনেকেই জানেন না, এই জন্য আসলে এই বিষয়টা আসলে শেয়ার করে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে যে বলা বলি হচ্ছে যে এনসিপিকে নিয়ে যে ফেসবুকে লাইক, ভিউ আর বাস্তবের 100 জন মানুষ জড়ো করা কিন্তু এক না। আশা করি আজকের পর, মানে গোপালগঞ্জের ঘটনার পর, শাহবাগ, মানিক মিয়া আর পুরো বাংলাদেশ এক জিনিস না, সেটা আসলে বুঝতে পেরেছেন হাসনাত নাহিদরা। অতীতে আসলে কোনো দল গিয়েছিল কিনা এবং কীরকম বাধার সম্মুখীন হয়েছে সেই কথাগুলো আসছে। তো বলে রাখি যে শহীদ জিয়া প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোপালগঞ্জে গিয়েছিলেন, সমাবেশ করতে পারেন নাই। আসলে গোপালগঞ্জে প্রবেশের সময় শহরের প্রধান যেই প্রবেশপথ, সেখানে স্থানীয় আওয়ামী লীগ জনতা মানব প্রাচীর তৈরি করে। জিয়াউর রহমানের গাড়িবহর থামিয়ে দেয়। উত্তেজিত লীগের সমর্থকরা জিয়াকে উদ্দেশ্য করে ঘাতক, বঙ্গবন্ধুর খুনি ইত্যাদি বলতে থাকে। মঞ্চ প্রস্তুত থাকলেও জিয়াউর রহমান বক্তব্য দিতে পারেন নাই। সেখানে যে জায়গায় জনসভা হওয়ার কথা ছিল, জিয়া সেখানে উপস্থিত হলে বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে চারিদিক। বিক্ষোভকারীরা মাইক ছিনিয়ে নেয়, মঞ্চ ভাঙচুর করে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফর সঙ্গী নিরাপত্তা দল দ্রুত তাকে ঘিরে বেষ্টনী তৈরি করে। কিভাবে তাকে আসলে এখান থেকে উদ্ধার করা যায়, অতিরিক্ত নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার যোগে এসে সভাস্থলে অপারেশন চালিয়ে জনাব প্রেসিডেন্টকে হেলিকপ্টার যোগে গোপালগঞ্জ থেকে খুলনায় নিয়ে যান। এরশাদের ঘটনাও প্রায় একই। রাষ্ট্রপতি থাকা অবস্থায় হুসেন মোহাম্মদ এরশাদ গোপালগঞ্জ সফরে যান। এরশাদ সামরিক শাসক থেকে রাজনৈতিক নেতা হিসেবে নিজের রূপান্তর নিশ্চিত করতে গোপালগঞ্জ সফরের উদ্যোগ নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন সেখানে জাতীয় পার্টির জনভিত্তি তৈরি হতে, জাতীয় পার্টির অবস্থানটা শক্ত করতে। তো যার ফলে আসলে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার গাড়িবহর কাশিয়ানী এবং টুঙ্গিপাড়ার মধ্যবর্তী এলাকায় সেখানে আসলে গাছ ফেলে অবরোধ তৈরি করা, যেভাবে আসলে হাসনাত সার্জিসদের করা হয়েছিল। এটা তাদের একটা পুরনো কায়দা। মানে গোপালগঞ্জের যারা মানুষ, তারা যে রাজনৈতিক দলের অনুসারী, তারা এই জিনিসটাই আসলে দীর্ঘদিন ধরে করে আসেন, এবং পুরো রাস্তায় আসলে ইট, পাথর, বাঁশ, মাটি, কাদামাটি এসব দিয়ে আসলে বন্ধ করে দেওয়া হয়। তো সভাস্থলে আসলে এরশাদের আগেই উপস্থিত হয়ে যান স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা। তো তারা সমাবেশ মঞ্চে বলবো যে একেবারে শেষ করে দেয়, তছনছ করে যায়, চেয়ার টেবিল ভেঙে দেয়, যেরকমটা হয়েছে এনসিপির আসলে বক্তব্যের পরই আসলে, কারণ তারা কঠোর নিরাপত্তা নিয়ে গিয়েছিল। কয়েকটা সেনানিবাস থেকে সেনাবাহিনী ছিল,
গোপালগঞ্জের এই মার্চ টু গোপালগঞ্জ এই কর্মসূচিতে। তো এরশাদের যে বিষয়টা, তো ওইখানে মঞ্চ ভাঙার পরে হট্টগোল শুরু হয়, ধাক্কাধাক্কি শুরু হয়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেও ব্যর্থ হলে দ্রুত সেনাবাহিনী এসে সভা বাতিল করে হেলিকপ্টার যোগে এরশাদ সাহেবকে ঢাকায় ফিরিয়ে আনেন। তো জিয়া এবং এরশাদ পারেন নাই, তার মানে তার উত্তরসূরিরা কেউ পারবে না এমনটা না। যে সাজ্জিস এবং হাসনাতরা দাবি করছেন যে তারাই দেখিয়েছেন গোপালগঞ্জের মাটিতে গিয়ে, বাঘের গুহায় গিয়ে মুজিববাদ, মুর্দাবাদ, হ্যাঁ, এসব বলে এসেছেন এবং এই সাহস অতীতে কেউ করে নাই। তো 5ই আগস্টের পরে কিন্তু জামাত এবং বিএনপি করেছিল। বিএনপির একজন কর্মী এবং আমার মানে বলবো যে ক্রিকেট অ্যারেনার লোক, একজন আম্পায়ারও কিন্তু সেখানে মারা যান। তো সব মিলিয়ে আসলে চেষ্টা করা হয়েছিল কিন্তু পারেন নাই। তো হাসনাত সার্জিসদের যদি সেনাবাহিনী উদ্ধার না করতো, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে যেসব দায়িত্বশীল মন্ত্রণালয়, সেখান থেকে যদি নির্দেশ না যেত, তাহলে কিন্তু সেনাবাহিনী সেখান থেকে হয়তো উদ্ধার করতে পারতেন। কারণ আপনি এপিসিতে মানে সাধারণভাবে সামরিক যানগুলো কি হয়, সেগুলো হচ্ছে যে দেশ স্বাধীনতা রক্ষা করার জন্য কাজ করে বা নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে। তো সেখানে একজন রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দল, যদিও বা এনসিপিকে বিপক্ষ দলগুলো বলে কিংস পার্টি, সরকারের আরেকটা দল রাজার দল, তো এটা বলে। তো এই ঘটনা নিয়ে আসলে অনেক হাস্যরস হচ্ছে, অনেক ট্রোল হচ্ছে। তো বিষয়গুলোতে আসলে এভাবে না দেখে হাসনাতরা বলছেন যে কাদা ছোড়াছড়ি হবে, কিন্তু বাংলাদেশে এমন কারো কলিজা নাই আগে দেখাতে পারেনি যে গোপালগঞ্জে গিয়ে মুজিববাদ, মুর্দাবাদ এগুলো বলে আসবে। তো হাসনাতরা নিজেদেরকে ক্রেডিট দিচ্ছে এবং যারা আসলে এনসিপি বা এই স্বাধীনতা 2.0 অনুসারী, তারা আসলে বলছেন যে কলিজা লাগে ভাই, এরকম একটা কর্মকাণ্ড ঘটাতেও কলিজা লাগে। তো সরকার এবং এনসিপি বলছে যে দ্রুততর সময়ের মধ্যে এই গোপালগঞ্জকে ক্লিন করা হবে এবং গোপালগঞ্জ থেকে আসলে মুজিববাদের যে বিষয়গুলো, মুজিব সেনা যারা আছেন ওখানে, তাদেরকে আসলে উৎখাত করা হবে। এবং বেশি বাড়াবাড়ি করলে ধানমন্ডি 32-এর মতো ঘটনাও নাকি ঘটতে পারে, এই ধরনের কথা। তো উত্তপ্ত পরিস্থিতি, 144 ধারা জারি হয়েছে, তো সেখানে থমথমে অবস্থা। তো অনেকে আসলে, অনেক পরিবার তাদের সদস্যদের হারিয়েছেন। তো যেটাই আসলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, এখন আসলে ইলেকশন নিয়ে কেউ ভাবছে না, এখন আসলে প্রশাসন ক্লিন করতে হবে, গোপালগঞ্জ ক্লিন করতে হবে, এটাই আসলে পরবর্তী এজেন্ডা। তো মানুষজন ওভাবেই আসলে কাজ করছে। আরেকটা বিষয় যে অনেকেই বিএনপিরও ইন্ধন থাকতে পারে, বিএনপি কেন চুপ ছিল, গোপালগঞ্জে কি বিএনপিও এটার সাথে জড়িত কিনা। তো এই বিষয়গুলোতে নিয়ে আসলে গভীরভাবে এখনই যেতে চাই না, আরও আসলে তদন্ত প্রয়োজন। এবং বিএনপি আসলে কি বলে, বিএনপি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন, বিএনপি এটা নিন্দা জানিয়েছেন। রাতের বেলা ইশরাক যিনি আছেন, যিনি ঢাকার মেয়র হতে চান, তো তিনিও কিন্তু আসলে এই কাদা ছোড়াছড়ি না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। মাঝে অনেক দিনই আসলে বাকবিতণ্ডা ছিল এনসিপির নেতাকর্মীদের নিয়ে, তো সেই জিনিসটা আসলে তিনি বলেছেন যে করা ঠিক না, সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন দেশের এই ক্লান্তি লগ্নে। তো আমরা চাই সাধারণ মানুষ হিসাবে ভাই, আমরা আসলে কন্টেন্ট মানে, আমরা কোনো দল করি না, আমরা কোনো রাজনীতি করি না, আমরা কোনো দল কানা না। আমাদের কথা হলো মানুষ যাতে ভালো থাকুক, মানুষের অধিকার নিশ্চিত হোক। দেশ নিয়ে আপনারা পড়ে থাকুন, কিন্তু দেশের মানুষের কথা ভাবুন, সেটা যেই অঞ্চলের মানুষই হোক না কেন। আমরা শান্তিতে বাঁচতে চাই, শান্তিতে থাকতে চাই।